আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। হেনস্থা ও হামলার প্রতিবাদে 31 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশের ডাক। ছাত্রদলের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই নেতাকে বহিষ্কার করল জামাত। ময়মনসিংহে তারেক রহমান বিকেলে যোগ দেবেন জনসভায়। 12 ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের, মন্তব্য জামাত আমিরের। ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনার হুমকি ইরানের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 24 জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার দুপুরে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষায় রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে গত 22 জানুয়ারি দিনভর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ওই দিন তিনি ট্রাইব্যুনালের সামনে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও নথিপত্র সহ বিভিন্ন উপাদান তুলে ধরেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্য প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। ওই দিনের কার্যক্রম শেষে আদালত আজ পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। মামলার নথিপত্র অনুযায়ী গত 14 জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়। প্রসিকিউশনের পক্ষে এই মামলায় মোট 25 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত 30 আসামির মধ্যে বর্তমানে 6 জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 24 আসামি এখনও পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই করার জন্য রাষ্ট্র নিযুক্ত 4 জন আইনজীবী রয়েছেন। সারা দেশে নারী হেনস্থা, তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, 31 জানুয়ারি সকাল 10:30টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় 11 দল মনোনীত ঢাকা 8 আসনের এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাজধানীর শান্তিনগর মোড়ে সমর্থকেরা সহ অবস্থান নেন পাটোয়ারি। তার উপর ডিম নিক্ষেপের অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয় সন্ত্রাসীরা তার উপর হামলা করে। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করেছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। বরগুনা জেলা জামায়াতের ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। তার দলীয় সদস্য পদও স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা জামাতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়েছে। বরগুনা 2 বামনা পাথরঘাটা বেদাগী আসনে জামাতের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। গত শনিবার তিনি পাথরঘাটা উপজেলার কাটাখালীতে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল
যে ডাকসু বেশ্যাখানা ছিল সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন আমার দেশকে বলেন, গত 25 জানুয়ারি বরগুনা 2 আসনে জামায়াতের একটি নির্বাচনী পথসভায় জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেন। এটি অশোভন ও অনাকাঙ্ক্ষিত। তার এমন বক্তব্যের কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ নিতে ইতোমধ্যে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল 11টার দিকে ঢাকার গুলশান থেকে সড়ক পথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান। ময়মনসিংহে পৌঁছে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার। এরপর জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এদিকে স্থানীয় বিএনপির নেতারা জানান, ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনের মধ্যে 8টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানের বাসভবনে ফিরবেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ সফর শেষে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 24-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর আসছে 12 ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের। তিনি বলেন, জামায়াতের কর্মীরা এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না এবং গণভোটের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ চূড়ান্ত রায় দেবে। মঙ্গলবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জাতীয় সংসদ নির্বাচনে 10 দলের প্রার্থীদের সমর্থন ও গণভোটের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, আবার তারাই অন্য দলের নারীদের গায়ে হাত তুলছে। এই দ্বিচারিতা সহ্য করা হবে না। একই মুখে দুই ধরনের কার্যকলাপ চলতে পারে না। তিনি বলেন, এই কর্মকাণ্ড একটি স্পষ্ট বার্তা দেয়, এখনই যারা এমন পরিস্থিতি তৈরি করছে তারা ক্ষমতায় গেলে আমাদের মা বোনেরা তাদের কাছে নিরাপদ থাকবে না। জামাত আমির বলেন, আপনারা আমাদের কর্মকাণ্ডে বাধা দেওয়ার কে? যদি আমাদের কোনো কর্মী বা নেতা আচরণবিধি ভঙ্গ করে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান, তারা যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেয়ার কে? তিনি অভিযোগ করে বলেন, জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে কেউ কেউ 10 দলের পক্ষে যেসব মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে। শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের আপামর জনগণ আজ একত্রিত হয়েছে। এই বাংলাদেশ দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিরতরে লাল কার্ড দেখাবে। গণভোটে হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে, আর না ভোট জিতলে বাংলাদেশ হেরে যাবে। মধ্যপ্রাচ্যে এরই মধ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ। মোতায়েন করা হয়েছে ইরানের কাছেই। এ ঘটনার পর আরও বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরান ফের সংঘাতে জড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্পকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ভাবাদর্শী হাসান রহিমপুর আজগাদি বলেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করা, ঠিক যেমন তিনি মাদুরোর সাথে করেছিলেন। ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। এর আগে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো হামলা চালায় তাহলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে তা আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে। গত জুন মাসে হওয়া 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিড ডের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।